দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী নিবেদিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান উপকূলে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরব উপকূলে নিরলস কাজ করে যাওয়া এই বাহিনীর বিভিন্ন কার্যক্রমের ও অপারেশনের সচিত্র প্রতিবেদন। কাল্পনিক চরিত্র ও ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব উপকূলীয় এলাকায় সাধারণ মানুষের জীবনের গল্প। আমাদের যাত্রায় আপনাদের স্বাগতম। গ্রামের দরিদ্র জেলে নুরুল ইসলাম ৮-১০টা জেলের মতো মাছ ধরে। তার দিন আসে, দিন যায়, কিন্তু আজকাল মাছ ধরতেও অনেক সমস্যা। নদীর মাছও যেন দিন দিন কমে যাচ্ছে। তারপরও দরিদ্র নুরুল ইসলাম একটা কাজ কখনো করেন নাই, কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরা। কারণ এই সময়ে সরকারের পক্ষ থেকে ইলিশ মাছ ধরার উপর পূর্ণ নিষেধাজ্ঞা আছে। বছরের নির্দিষ্ট এই সময়ে মা ইলিশ লক্ষ লক্ষ ইলিশ মাছের পোনা ছাড়ে। দরিদ্র নুরুল ইসলাম কেবল একটা বিষয়ে বোঝেন, সরকার যেহেতু না করেছে মা ইলিশ ধরতে, কারেন্ট জাল ব্যবহার না করতে, তাহলে সেটা সবার মঙ্গলের জন্যই করা হয়েছে। সবাই যদি এভাবে ইলিশ মাছ মেরে ফেলে, তাহলে কিভাবে তার সন্তানদের ভবিষ্যৎ চলবে? কয়েকদিন পরেই তো ভালো দিন আইব, নদীতে অনেক ইলিশ মাছ পাইবা। সেই দিন আর আইতো না চেয়ারম্যান সাহেব, তারা তো কারেন্ট জাল দিয়ে এখনই সব মাছ মেরে শেষ করে ফেলাইতেছে। আইজি তো আমি দেখলাম ওই যে সবেদ কারেন্ট জাল দিয়ে তার লোকজন নিয়ে সব মাছ ধরে নিয়ে যাচ্ছে। কি কোন রুমিয়া, এমন তো হওয়ার কথা না। এই মৌসুমে 2 মাস কারেন্ট জাল দিয়ে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। তাইলে তো মনে হয় তারা সবার চোখ ফাঁকি দিয়ে এই লুকায় লুকায় কারেন্ট জালে মাছ ধরতেছে। এমনটা তো হইতে দেওয়া যায় না রুমিয়া। আচ্ছা, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম স্যার, আমি চেয়ারম্যান বলতেছি। আমার এলাকার কিছু লোক গোপনে কারেন্ট জাল দিয়ে পদ্মা নদীতে মাছ ধরতেছি। আচ্ছা, আপনার কাছে যতটুকু তথ্য আছে তা দিয়ে আমাদেরকে সহায়তা করুন। আমার মনে হয় মেইন কালপ্রিট তারাই, যারা বাজারের পিছনে কারেন্ট জাল বিক্রি করতেছে। ভাই, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কি কথা? আমার বড় চাচা একটা মাছ ধরা ট্রলার কিনছে, তো আমার কিছু জাল লাগবে, শুকনা। আমার কাছে জাল টাল নেই। শুনলাম আপনার কাছে আছে। আমার স্টক শেষ। ভাই অনেক টাকা জাল কিনবো ভাই। ভাই আপনার ছাড়া এই জাল কারো কাছে পাবো না ভাই। আমার কাছে অনেক টাকা জাল কিনবো ভাই। বারবার খালি বিরক্ত করেন মিয়া। ভাই জালগুলো আমার খুব দরকার ভাই, আপনার ছাড়া আর কারো কাছে পাবো না ভাই। প্রায় ৩-৪ লাখ টাকা জাল কিনবো ভাই। ভাই ইলিশের সিজন ভাই, মা ইলিশে খুব বড় চাহিদা ভাই। নাম্বারটা নেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। হ্যালো, আপনার জাল লাগবে ভাই? জি লাগবে। তাহলে মাছের বাজারে পিছের বিল্ডিং এ চলে আসেন। জি জি জি, আসতেছি আমি। আমি তো আপনার ফোন দিছিলাম না? হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আপনি তো? জি। চলেন আমার সাথে। জি চলেন, আসেন।
আরে ভাই আপনি এত নাটক করলেন ভাই। তারপরে ভাই কি খবর ভাই? এই তো ভাই ভালো। ভাই গোডাউন তো দেখতে তো মনে হয় আপনারই। এত অভিনয়ের কি দরকার ছিল ভাই? আরে কোয়েন না রে ভাই, কোস্টগার্ড বাহিনীর কড়া নজরদারি। জাল ব্যবহার করা বেচা কিনা দুটাই সমান অপরাধ। যাই হোক, জাল কয় বস্তা লাগবো? তাও তো কমপক্ষে 3-4 লাখ টাকা তো লাগবেই। আরে ভাই চিন্তা করেন না, এই কাদের মিয়ার কাছে যে জাল আছে, আপনার এই পুরা বাজারে হেই জাল নাই। চলেন আপনারা গুদামে লয়ে যাই, গুদামে গিয়ে দেখবেন। চলেন চলেন, আইন ভাই আইন আইন। ও, এই দেন, দেখছেন? আচ্ছা এই দেন। এগুলো কি সব কারেন্ট জাল ভাই? আর কারণ জান যা লাগবো সবই দেন, টেনশন লইেন না। এটা কাদের মিয়ার গুদাম ঘর, বুঝছেন? এই মাল আর কারো কাছে পাইবেন না। দেখলাম তো ভাই। আচ্ছা কাদের ভাই ঠিক আছে, তাহলে আপনি একটু থাকেন, আমি আমার চাচার একটু জানাই আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কোয়েন কথাবার্তি কোয়েন। স্যার ঘটনা সত্যি স্যার, গোডাউন ভর্তি স্যার কারেন্ট জাল স্যার। স্যার আপনারা এখন আসতে পারেন স্যার। সাধারণ মানুষের আর্তনাদ আর অভিযোগ গোপনে পৌঁছে যায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর কানে। উপকূল ও উপকূলীয় সম্পদ রক্ষার জন্য সদা বদ্ধপরিকর বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর প্রতিটি সদস্য। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের মাধ্যমে মা ইলিশ জাটকা রক্ষা, কারেন্ট জাল উদ্ধারের মাধ্যমে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সচেতন করছে গ্রাম বাংলার সাধারণ মানুষদেরও। আমার নাম নীলুফার আরা। চক্রিয়া এক গরিব পরিবারে আমার জন্ম। বাবা ছিলেন বর্গা চাষি। হাই স্কুলের পর বেশি দূর পড়াশোনা করতে পারি নাই। বাবাও আরেক সময় পরিবারও চালাইতে পারে নাই। অভাবের সংসার, জীবন বাঁচানোর এক বিরাট সংগ্রাম আমার কাছে। দারিদ্রতার পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা আজ আমি স্বামী নিয়ে দেশ ছাড়তেছি। আমাকে গ্রামের সগির মেয়েরা ধরে যেইভাবে হোক আমার মানুষে যেতে হইব। শুনছি ওইখানে নাকি অনেক টাকা কামান যায়। আমার মা বাবা ভাই বোনের মুখে তো আমারই ভাত তুলে দিতে হইব, আমার সংসার তো আমারই সাজাইতে হইব। এই চালানটা কিন্তু অনেক বড় চালান। সাগরে একসাথে 2টা ট্রলার যাবে। খালি বাংলাদেশের পানির দাগ পার হইতে পারলে টাকা আর টাকা, চোখ কান খোলা রেখে যাইবে, বুঝছো? ঠিক আছে ঠিক আছে, আমরা এখনই রওনা দিতেছি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসেন। স্যার আমার নাম মোহাম্মদ রফিকুল আলম, গ্রামের বাড়ি চকরিয়া স্যার। আচ্ছা, আপনার সমস্যাটা বলেন। আমার মাইয়া 2-3 দিন যাবৎ নিখোঁজ। গ্রামে খোঁজ করতে জানতে পারলাম আমার মাইয়া নাকি মালয়েশিয়া যাইতেছে। কিভাবে জানলেন আপনার মেয়ে যে মালয়েশিয়া যাচ্ছে? আমার গ্রামে সগির মিয়া যাওয়ার ব্যাপারে সব ব্যবস্থা করছে। আমার মেয়ে জানতো না সগির মিয়া একজন দালাল। দালালি করতে যায় কুচঘাট এবং পুলিশের কাছে অনেকবার ধরা খেয়েছে। আল্লাহ জানে আমার মেয়ের কী অবস্থা। স্যার আমার মেয়েটাকে বাঁচান। আসসালামু আলাইকুম স্যার, লেফটেন্যান্ট হায়াত বলছিলাম স্যার। স্যার আমরা এইমাত্র একটা কমপ্লেন পেয়েছি স্যার, যে চকরিয়া থেকে একজন দালাল 2 থেকে 300 ছেলে মেয়েকে নিয়ে সমুদ্রপথে পাচারের জন্য রওনা দিবে স্যার। জি স্যার, ঘটনা সত্য স্যার, আমরা শতভাগ নিশ্চয়তা পেয়েছি স্যার। স্যার জি স্যার, আমি দেখছি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। গুড মর্নিং অফিসার্স, ওয়েলকাম টু অফ স্পিড। আমরা একটা ইমার্জেন্সি ফেস করার জন্য আজকে এখানে এসেছি, সমবেত হয়েছি সবাই। মানব পাচার সংক্রান্ত একটি জরুরি গোয়েন্দা তথ্য পেয়েছি। তথ্য অনুযায়ী গত রাতে আনুমানিক 12টায় সন্দ্বীপ থেকে এবং আনুমানিক 3টায় সান্ডু থেকে নারী ও শিশু সহ আনুমানিক 200 জনকে নিয়ে বিদেশি পাচারের জন্য 2টি মেকানাইজড বাংলাদেশি বোট রওনা দিয়েছে। এই মানব পাচার প্রতিরোধের জন্য সমুদ্র প্রহরায় টহলরত সিজিএস তাজউদ্দিন সহ কক্সবাজার এবং সেন্ট মার্টিনস থেকে 2টি মেটাল শার্ট জরুরি ভিত্তিতে নিয়োজিত করতে হবে। আসসালামু আলাইকুম স্যার, গুড আফটারনুন স্যার। আমরা আজকে 14:30-তে অপারেশনে যাব। ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী ট্রলারগুলোতে সন্ত্রাসীরা থাকতে পারে এবং তাদের কাছে অস্ত্রও থাকতে পারে। তো এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং সে অনুযায়ী মোকাবেলা করতে হবে। স্যার আমাদের মনে হয় একটা মেডিকেল টিম পুরোপুরিভাবে প্রস্তুত রাখা দরকার, কারণ গত কয়েকদিন ধরে ট্রলারে মানুষগুলো যাচ্ছে স্যার। আমার মনে হয় তারা অনেকে ডিহাইড্রেশন অসুস্থ হয়ে যেতে পারে স্যার, সেজন্য একটা মেডিকেল টিম প্রস্তুত রাখা যেতে পারে। ভেরি ওয়েল স্যার মারুফ। লেফটেন্যান্ট কমান্ডার খালিদ, প্লিজ prepare a medical team. Once we get the wounded people so that we can take care of them. Hi sir. And action team. Sir. মেটাল শার্কে করে ডাইরেক্ট অ্যাকশনে যাবে। Hi sir. ভাই একটু পানি দেন, তৃষ্ণায় আর জীবনটা রাখতে পারতেছি না। চুপ করে বসে থাক। এমনি থাকার চেয়ে তো মরে যাওয়া অনেক ভালো ভাই। ভাই একটু পানি থাকলে দেন ভাই, খাও ভাই, একটু দেন ভাই। কেন আমি এমন জীবন বাইসা নিলাম? মরে গেলে আমার বাবা আমার কি হইব, আমার ভাই বোনগুলোর কি হইব? আল্লাহ আমার সহ্য করার শক্তি দাও আল্লাহ, নাহলে তোমার কাছে আমার নিয়ে যাও। এত কষ্ট আর সইতে পারতেছি না আল্লাহ, আমার উদ্ধার করো আল্লাহ, আমার উদ্ধার করো। 040 040 3030 3030। Attention all position, this is the captain. আমরা একটি বোটের সন্ধান পেয়েছি। বোটটি ইতিমধ্যে আমাদের র্যাডারে ধরা পড়েছে। অল্প সময়ের মধ্যে আমরা মানব পাচারকারী দলের বোটটি ধরতে বোর্ডিং অপারেশন শুরু করব। আমি সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিচ্ছি। As to boarding station, boarding party falling on board deck. সবাইকে আরোই ফলো করতে হবে। কিস কোম্পানি সাবধান হবে, সাবধান। বাই ঘর, জলদি চল।
করলে আমরা গুলি করতে বাধ্য হব। আমি আবার বলছি, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী তোমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। দ্রুত আত্মসমর্পণ না করলে আমরা গুলি করতে বাধ্য হব। চার্লি ব্রাভো, দিস ইজ চার্লি ব্রাভো 1 স্যার। স্যার আমরা বোটটিকে ক্যাপচার করেছি, কিন্তু বোটের ইঞ্জিন থেকে বোটে আগুন ধরে গিয়েছে স্যার। রিকোয়েস্ট সাপোর্ট টু এক্সটিংগুইশ দ্য ফায়ার স্যার। আলফা টিম, তোমরা পাচারকারী সবাইকে গ্রেফতার করো, আর ব্রাভো টিম তোমরা বোটের ভিতরে ভালো করে আরেকবার চেক করো। আজকে বাইসে যাওয়ার পর আমার মনের ভিতর একটা বুঝ আসছে, এই জীবনে বাইসে থাকাটা অনেক কিছু। বিদেশ যদি যাইতেই হয় তাহলে সরকারি মাধ্যমে 1 নাম্বার পথে সম্মানের সাথে যাবো। জীবন নিয়ে আর কোনো ঝুঁকি নিব না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকের অপারেশনে সহযোগিতার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। কংগ্রেচুলেশনস মারুফ। থ্যাংক ইউ স্যার। ভেরি ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। স্যার কি কিছু ভাবছেন? না, তেমন কিছু না। প্রতিদিন সন্ধ্যায় এখানে যখন এসে দাঁড়াই, পরিবারের কথা মনে পড়ে, খুব মনে পড়ে। একটা জিনিস খেয়াল করেছো মারুফ? আজকে তোমার অপারেশনে উদ্ধার হওয়া মানুষগুলোর মধ্যে কতগুলো ছোট মেয়ে বাচ্চা ছিল? স্যার ওদের মধ্যে সবচেয়ে ছোট যে মেয়েটা ছিল ঠিক আমার মেয়ের বয়সী। আজকে যদি আমরা ওদেরকে উদ্ধার করতে না পারতাম, তাহলে একবার চিন্তা করে দেখো ওদের বাবা মাদের কি অবস্থা হতো। স্যার আসলে কি জানো মারুফ, ছুটি নিয়ে পরিবারের কাছে যাওয়া যায় ঠিকই, কিন্তু দায়িত্ব থেকে কখনো ছুটি নেওয়া যায় না। একবার মুছে দি প্রেমের ইলাজ, জ্বলে গেল আজ মনেরই তারা, সুখে মতে হৃদয় কিনারা, ছুঁয়ে যাব তোকে তুই দিলেই সারা। আদর করে কাছে টেনে নি সেই আমার
আসছস? হ্যাঁ ভাই। খবর কি? পাউডারগুলো পার্শ্ববর্তী দেশ থেকে কাল আসবে। আমাদের কাজ হচ্ছে পোর্টে অ্যাঙ্কর করা এবং জাহাজগুলো থেকে মাল নিয়ে ভোরবেলা শহরে পৌঁছে দেওয়া। টাকা কত দিছে? কাজের আগে অ্যাডভান্স 1 লাখ ও কাজ শেষ হলে 2 লাখ। তাহলে চল আজকে রাতে কামটা শেষ করে ফেলাই। তা করা যায়, কিন্তু সমস্যা আছে বেশ কয়েকটা। যেমন? কোস্টগার্ড বাহিনী অনবরত পোর্টে পাহারা দিচ্ছে, ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক বলছো ভাই। তাই না? জি ভাই। ঘূর্ণিঝড় রোয়ানু দেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বরগুনা, পটুয়াখালী, ভোলা, হাতিয়া ও সন্দ্বীপে। রোয়ানুর প্রভাবে গত রাতের ঝড় ও পাহাড় ধসে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের কারণে সারা দেশে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। আমরা এই খারাপ আবহাওয়ার সুযোগটা নেব। কাল পরশু কোনো মূল্যে হোক বুট দিয়া মাল পারে আনবো। ভাই আমার টাকা লাগবো যে কোনো মূল্যে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। সোজা যে বোটটা গেল ওটার পিছু করো। বস, মনে হয় কোস্টগার্ড আইতাছে। কি কস? এই ঝড়ের রাতে কেমন আইতাছে? বস, আপনার বোটবতী 2 নাম্বার মাল। আমিও নে গেলাম। এই এই হারামির বাচ্চা, কই যাস? এত ভয় টানি কেন আইছস কেন? যা হালা, যা তুই যা, আমি একা থাকবো মেয়ে। এই নৌকা ছাড়ো, এই নৌকা ছাড়ো, নৌকা ছাড়ো। এই কোস্টগার্ড চলে এসেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই নৌকা ছাড়ো তাড়াতাড়ি। কইতেছ না নৌকা ছাড়ো। যা তুই যা, হারামির বাচ্চা। তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। কি হয়েছে? মাথা পড়ছে, মাথা পড়ে টাইম পারো না, পানিতে ফেলা দেবে। ওরা খোলা, আরে খোলা খোলা। ওর জন্য কি সবাই বলবো নাকি? কোস্টগার্ড চলে আসতেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চালাও। স্যার ওই যে দেখেন স্যার, ওই লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিল স্যার। জলদি ওনাকে তোলার ব্যবস্থা করো। Papa Oscar, this is Lima Tango. Papa Oscar, this is Lima Tango. We need backup immediately. We need backup immediately. East, I repeat, record latitude 22. Sir, মাথা মারে বলে যাবো স্যার, ব্যান্ডেজ দেন স্যার। স্যার 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 আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার। আমার বাবা খুব অসুস্থ স্যার।
স্যার আমাকে ধরে নিয়ে গেছেন, এটা শুনলে স্যার আমার বাবা মারা যাবে স্যার। শাট আপ, এই কাজ করার সময় মনে ছিল না তোমার নিজের ক্ষতি করছো, শুধু তোমার ফ্যামিলি, দেশ, সবার ক্ষতি করছো তুমি। স্যার এটা ফলাফল তোমাকে ভোগ করতেই হবে। একে নিয়ে চলো। স্যার স্যার আমার ভুল হয়েছে স্যার, স্যার আমার ছেড়ে দেন স্যার, স্যার আমার বাবা মরে যাবো স্যার। স্যার কর্তব্য এবং দায়িত্ব এই দুটি অনিবার্য প্রতিশব্দ নিয়ে কোস্টগার্ড বাহিনীর প্রতিটি সদস্যের বেঁচে থাকা। প্রকৃতিকে যেমন অস্বীকার করা যায় না, তেমনি দায়িত্বকে পেছনে রেখে আসা যায় না। তারপরও হাজার ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাসকে উপেক্ষা করে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী দায়িত্ব পালন করছে সর্বদা। দেশের জন্য জীবন বাজি রেখে ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস দেশের বিশাল উপকূলকে সীমিত সক্ষমতায় প্রতিনিয়ত রক্ষা করে চলেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। আসসালামু আলাইকুম স্যার। স্যার ত্রাণ সামগ্রী নিয়ে খুলনার দিকে যাওয়ার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত স্যার। ওকে করিম, 0930 ঘটিকায় তোমরা রওনা হয়ে যাবে। মেডিকেল ক্যাম্পে আমরা সর্বোচ্চ চেষ্টা করব দুর্গতদের সাহায্য করার জন্য। সেখানে অন্যান্য মেডিকেল অফিসার উপস্থিত থাকবেন তোমাকে সর্বোচ্চ সাহায্য করার জন্য। ধন্যবাদ, গুড লাক। আই আই স্যার। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী মেডিকেল অফিসার বৃন্দ দুর্যোগকালীন সময়ে চিকিৎসার সেবা দেন উপকূল অঞ্চলের মানুষদের। বিশেষায়িত সেবার জন্য কোস্টগার্ড বাহিনীর সদস্যরা সদা তৎপর থাকেন। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় কোস্টগার্ড বাহিনীর এই বিশেষায়িত বিভাগ বিরাট অবদান রাখছে। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী সর্বদা দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখে। উপকূল এলাকাকে দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষার পাশাপাশি উপকূলীয় মানুষদের বন্যা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের মতো আপৎকালীন সময়েও ত্রাণ দিয়ে সহায়তা করে থাকে বাংলাদেশ কোস্টগার্ড। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য নগরী চট্টগ্রাম। শুধু দেশীয় নয়, উপমহাদেশীয় অঞ্চলে চট্টগ্রাম বন্দরে রয়েছে অপরিসীম গুরুত্ব। প্রতিদিন অসংখ্য দেশি ও বিদেশি জাহাজে হাজার কোটি টাকার পণ্য এসে জমা হচ্ছে চট্টগ্রাম বন্দরে। এছাড়াও টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার এলাকাসমূহ এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এই বিশাল এলাকার নিরাপত্তার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোন রাখছে অপরিসীম অবদান। সিজি বেস পূর্ব জোন থেকে প্রায় 11টি স্টেশন, 4টি আউটপোস্ট, 2টি ওপিভি সহ 8 জাহাজ, 23টি ছোট বড় বোট ও 42 জন কর্মকর্তা ও 751 নাবিকের মাধ্যমে সুচারুভাবে দায়িত্ব পালন করা হচ্ছে এই অঞ্চলে। জোনাল কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে পেশাগত মান ও নিষ্ঠা নিশ্চিত করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন। পোর্ট ও বহির্নোঙর এলাকার নিশ্চিদ্র নিরাপত্তা দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড। দেশি বিদেশি জাহাজ মার্চেন্ট শিপের নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে পূর্ব জোন রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে চট্টগ্রাম বন্দরের উন্নত নিরাপত্তা নিশ্চিতকরণের ফলে কমে এসেছে বিদেশি জাহাজের ইন্স্যুরেন্সের খরচ। এই সফলতার ফলে চট্টগ্রাম বন্দর এখন আন্তর্জাতিক বাণিজ্যে এক বিশ্বস্ত ঠিকানা। আর এই বিশ্বস্ততার সাফল্য এসেছে বাংলাদেশ কোস্টগার্ডের পেশাগত দক্ষতার ফলে। ইতিমধ্যে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন বিপুল সংখ্যক অবৈধ ইয়াবা, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ করে অর্জন করেছে বিপুল সাফল্য। বিগত 3 বছরে কোস্টগার্ড পূর্ব জোন থেকে 617 কোটি 47 লক্ষ টাকার মাদক, 1 কোটি 10 লক্ষ টাকার জাটকা, 3 কোটি 41 লক্ষ টাকার বনজ সম্পদ, 14 কোটি 73 লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ উদ্ধার করেছে। ইতিমধ্যে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন বিপুল সংখ্যক অবৈধ ইয়াবা, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ করে অর্জন করেছে বিপুল সাফল্য। বর্তমানে বাংলাদেশ কোস্টগার্ডে সংযোজিত 4টি ওপিভি বা অফশোর পেট্রোল ভেসেলের মাধ্যমে সমুদ্র এলাকায় বাংলাদেশ সরকারের ব্লু ইকোনমি কার্যক্রম নিশ্চিত করছে। এর মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র সম্পদকে দিয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদর দপ্তর স্থাপিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র আগারগাঁওয়ে। এই সদর দপ্তর থেকে পরিচালনা করা হচ্ছে বাংলাদেশের অন্যান্য প্রান্তে অবস্থিত কোস্টগার্ড বেস, জাহাজ, স্টেশন, আউটপোস্ট সমূহ। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী
কোস্টগার্ড বাহিনীর সদর দপ্তর থেকে পরিচালনা করছেন এই বাহিনীর কার্যক্রম। তিনি বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর প্রাতিষ্ঠানিক কাঠামো, আন্তর্জাতিক মান ও পেশাগত দক্ষতা নিশ্চিত করছেন। সিজি বেস ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয় দেশের মধ্যভাগের গুরুত্বপূর্ণ নদী ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা কার্যক্রম। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে বয়ে চলেছে পদ্মা, মেঘনা ও যমুনা। গত 3 বছরে এই জোনে কোস্টগার্ড বাহিনীর তৎপরতায় ধরা পড়েছে 169 কোটি 63 লক্ষ টাকার অবৈধ মালামাল, 518 কোটি 20 লক্ষ টাকার মাদক, 4108 কোটি 36 লক্ষ টাকার কারেন্ট জাল। নদীমাতৃক এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে ইলিশ ও জাটকা মাছের নিরাপত্তা। সীমিত কিন্তু ক্রমবর্ধমান শক্তি দিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ঢাকা জোন সেবা দিয়ে যাচ্ছে প্রায় কয়েক কোটি মানুষ ও দেশীয় সম্পদকে। সামগ্রিকভাবে বাংলাদেশ কোস্টগার্ডের ঢাকা জোনের কার্যক্রম বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই বদ্বীপ 30 লক্ষ শহীদের পবিত্র রক্তে স্নাত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে অভ্যুদয় লাভ করে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গোপসাগরের অগাধ সমুদ্র সম্পদের যথাযথ নিরাপত্তা বিধানের প্রয়োজনীয়তা অনেক আগেই অনুধাবন করতে পেরেছিলেন। জাতির জনকের সুযোগ্য কন্যা, মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ এবং যুগোপযোগী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। দেশের বিশাল এই সমুদ্র এলাকা এবং উপকূলীয় অঞ্চলের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে 1995 সালে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী প্রতিষ্ঠা লাভ করে। এই বাহিনীর কার্যপরিধি এবং দায়িত্বপূর্ণ এলাকা বৃদ্ধির সাথে সাথে সমুদ্রগামী জলযান, উপকূলীয় অঞ্চলে কোস্টাল ক্রাইসিস অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টার বৃদ্ধির সিংহভাগই বর্তমান সরকারের সহযোগিতায় সফল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ইতালি হতে 4টি অফশোর পেট্রোল ভেসেল ওপিভি ক্রয় করা হয়েছে। এছাড়া 10টি ছোট বড় জলযানের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। পটুয়াখালীতে তৈরি হয়েছে কোস্টগার্ড বাহিনীর নিজস্ব প্রশিক্ষণ ঘাঁটি। কোস্টগার্ড বাহিনীর অফিসার ও নাবিকদের বাসস্থান, অফিসার্স মেস, নাবিক নিবাস ইত্যাদির কাজ চলমান রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে 15টি ছোট বড় জলযান তৈরির কার্যক্রম চলমান এবং উপকূলীয় অঞ্চলে আরও প্রায় 30টি বেস, স্টেশন ও আউটপোস্ট বৃদ্ধির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও কোস্টগার্ড বাহিনীর জন্য একটি পূর্ণাঙ্গ ডকইয়ার্ড তৈরি এবং 2টি মেরিটাইম ভার্সন রেস্কিউ হেলিকপ্টার সহ একটি এভিয়েশন উইং চালু করার নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে। বর্তমানে জাপানের সহযোগিতায় কোস্টাল মনিটরিং সিস্টেম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের 720 নটিক্যাল মাইল উপকূল এলাকা নজরদারি করা সম্ভব হবে। রূপকল্প 2041-এর আওতায় এই বাহিনীতে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, হোভারক্রাফট, ডগ স্কোয়াড ও অত্যাধুনিক প্রযুক্তির সাজ সরঞ্জাম সংযোজিত হবে। এ সকল সংযোজনের ফলে দেশের সমগ্র সমুদ্র এলাকায় নিরবচ্ছিন্ন টহল প্রদান এবং ব্লু ইকোনমিতে এই বাহিনী কার্যকরীভাবে অবদান রাখতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতে বাংলাদেশের উপকূলকে আরো নিরাপদ করে তুলবে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। সেই আশা প্রত্যাশা নিয়ে সর্বদা আপনারা পাশে থাকুন। দেখা হবে আগামী পর্বে। কঠিন সময় অথবা যে কোনো প্রয়োজন, লাল সবুজের ডাকে তৈরি আমরা সারাক্ষণ। কঠিন সময় অথবা যে কোনো প্রয়োজন, লাল সবুজের ডাকে তৈরি আমরা সারাক্ষণ। এই মাতৃভূমি রক্ষায় উপকূলের
নিরাপত্তায় সবার আগে দেই বুক পেতে। আমরা হার মানি না, আমরা হারতে জানি না, জানি শুধু সামনে এগিয়ে যেতে। আমরা হার মানি না, আমরা হারতে জানি না, জানি শুধু লক্ষ্যে পৌঁছে যেতে। সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি পড়ি পড়ি, স্বপ্নের মতো করে প্রিয় এই দেশটা গড়ি গড়ি গড়ি। দৃঢ় প্রত্যয় নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি পড়ি পড়ি, স্বপ্নের মতো করে প্রিয় এই দেশটা গড়ি গড়ি গড়ি। এই মাতৃভূমি রক্ষায়, উপকূলে নিরাপত্তায় সবার আগে দেই বুক পেতে। আমরা হার মানি না, আমরা হারতে জানি না, জানি শুধু সামনে এগিয়ে যেতে। আমরা